হ্যালো। কি অবস্থা সবার? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, সাউন্ড আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া একটা। দুঃখিত, আমি হচ্ছে ওই আগের লিঙ্কটা একটু কাজ করতেছিল না আর কি, মানে নতুন করে দেওয়া লাগবে। স্ক্রিন শেয়ার করতেছি, ওয়েট একটু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। আসছে স্ক্রিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাকে বলো তোমাদের কি অবস্থা, কি আপডেট, কনফারেন্স কেমন করলা? ও ভাই, কনফারেন্স এটা মেনলি এগ্রিকালচার বেস ছিল। আচ্ছা আমাদের ডিবিএমও ছিল কিন্তু কম আর কি। আচ্ছা, যাই হোক, তো তোমাদের পেপার প্রেজেন্ট করা হয়েছে ল্যাব থেকে সবার? আহ, অনেকের কাজ হয়, অনেকে পোস্টার দিতে, অনেকে প্রেজেন্টেশন বলতে ওই স্যারদের কাজ, প্রজেক্টের এরকম। বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা আজকের ক্লাসে আসি। আর বকো, আর নিজেদের কাজের অবস্থা বলো, কার কদ্দুর কি অবস্থা। আমাকে কেউ অবশ্য নক দেয়নি এর মধ্যে। এই তো আমি একটু ব্যস্ততা কিছুটা কমছে, পরীক্ষা শেষ। এই তো থিসিসের কাজ চলতেছে আর কি। ঠিক আছে, তো এখন কি অবস্থা আমাকে আপডেট বলো, তোমাদের ব্যক্তিগত কাজের কি খবর? হ্যাঁ, আমি আমারটা একটু বলি। মেনলি ওই যে টপিক সিলেক্ট করার পরে ওই যে পেপার গুলো পড়ে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি। হুম। আর কোনগুলা মানে কি কি লিখবো বা কি টপিক গুলো দিব এগুলো সিলেক্ট করছি। এখন জাস্ট মানে লেখাটা শুরু করবো আর কি, ওই রেজাল্টের ডিসকাশন থেকে। আচ্ছা, ঠিক আছে। সবাই নিজের ইচ্ছাতে কিন্তু লিখতে হবে। আমি যতটুকু পারতেছি ব্যক্তিগতভাবে, তোমরা বলার স্বার্থে, বলার কারণে আমি হচ্ছে ক্লাস রেকর্ডও করে রাখতেছি, ইভেন দিয়েও রাখতেছি। হ্যাঁ, যদিও আমার আসলে ইউটিউব হওয়ার তেমন একটা ইচ্ছা নাই, তারপরে ভাবলাম যে থাক, ভিডিওগুলা সংরক্ষিত থাকলে পরবর্তীতে হয়তো বা অন্য কারো কাজে লাগবে। এই তো। আর এই জিনিসগুলো এমনও হয় না যে সময় স্বল্পতার কারণে আমরা আবার নতুন কোর্স চালু করতে পারি কিনা, সেটা একটা বিষয়। ভাবলাম থাকলে তোমরা পরবর্তীতে দরকার লাগলে বারবার করে দেখতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে হয় ক্লাসে ছিল, বিভিন্ন কারণেই থাকো না, তো এটা কাজে লাগে আর কি পরবর্তীতে। এই তো। আর ব্যক্তিগতভাবে যারা কোর্সে এনরোল করে নাই, তাদের বিষয়টা আলাদা। আর যারা কোর্সে এনরোল করছে তাদেরকে আমি যতটুকু পারি বলতে, আমার তো এটা দায়বদ্ধতা যে আসলে তোমাদের কাজটা একটা শেষ পর্যন্ত একটা ভালো এন্ডিং এ নিয়ে যাওয়া। সেটা হয়তো Q1 হোক অথবা Q2 হোক অথবা Q3 হোক, আমি চাই যে একটা অ্যাটলিস্ট পাবলিশেবল একটা ম্যাটেরিয়ালস হয় এবং মোটামুটি একটা ভালো জার্নালে যায় আর কি।
এখন এটা ডিপেন্ড করবে, তার মানে এই না যে আমি কিন্তু কখনোই বলে দিই না যে আমি পাবলিকেশন করে দেবো, ঠিক আছে? শুরু থেকেই তোমাদের আমাকে কোঅপারেট না করলে কিন্তু আমার নিজের পক্ষে কাজ করা সম্ভব না। তোমরা নিজেরা কাজ করবা, কোথাও সমস্যা হলে আমাকে বলবা, তখন আমি জাস্ট কোঅপারেট করবো। রিসার্চ এই জিনিসটা এটাই হয়, একজনের আইডিয়া জেনারেশনটা আসলে আরেকজন বলে দেয় না, করেও দেয় না। তা আমি যা যতটুকু পারি এটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে। পাশাপাশি হচ্ছে পাশাপাশি হ্যাঁ, তোমরা লিখা শুরু করলে কোথাও সমস্যা ক্রিয়েট হইলে তখন আমি এগুলো নিয়ে হচ্ছে দেখবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, এই তো। আর আমি মোটামুটি এখন মোরলেস আছি, ফ্রি আছি। আর তোমাদেরও মনে হয় ডিসেম্বরের শেষ পর্যায়ে গিয়ে ছুটি হয়ে যাবে। তো আমার মনে হয় সবাই ওই ছুটির সময়টা একটু ভালোভাবে কাউন্ট যদি আমরা কাজে লাগাই, তাইলে মনে হয় আমাদের একটা ভালো আউটপুট আসবে। আর আমার মনে হয় যে দেশের যা পরিস্থিতি, দেশের এই পরিস্থিতির মধ্যে এমনও হতে পারে যে 1 মাস 1.5 মাস বা 2 মাসও ক্যাম্পাস অফ থাকতে পারে। আমি আমাদের এখানে পার্সপেক্টিভ থেকে বললাম আর কি, তোমাদেরটা আমি জানি না। আমাদের এখানে তো প্রচুর পলিটিক্স, তো সেই পার্সপেক্টিভ থেকে বললাম। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা রাবির আছে তাদের জন্য এটা সুবিধা যে একটু মোটামুটি ফ্রি টাইম পাওয়া যায়। আর তোমাদের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তোমরাও কাজগুলোকে একটু সুন্দর একটা আউটপুটে নিয়ে আসতে পারবে আর কি। ঠিক আছে, এদের কাজ শুরু করতে হবে, বসে থাকতে হবে না। বসে থাকলে লস। যারা বিদেশ যাবো অবশ্যই তাদেরকে একটু ফাস্ট কাজ করতে হবে। আর মোটামুটি একটু 2-3 মাস একটু কষ্ট করলে একটা মোটামুটি ভালো একটা কিছু আসার কথা আর কি, আসবে। রিসার্চে লেগে থাকলে আসবে। ঠিক আছে, এটা ইজ ইম্পর্টেন্ট। আর আমরা হচ্ছে ওই এমন একটা জিনিস যে আমরা রেগুলার বেসিসে, যেমন রেগুলার হচ্ছে ক্লাস করতে যাই, যেমন এখন আমাদের তো মাস্টার্স অত বেশি আগের মতো তো 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে না, মাঝে মাঝে গ্যাপ থাকে। এখন ওই একটু অলস হওয়ার কারণে বা একটু স্কোপ পাওয়ার কারণে কি হয়, আমরা সচরাচর দেরি করে ক্লাসে যাই অথবা যাই না অথবা ঘুমাই থাকি। কিন্তু আগে কিন্তু আন্ডার গ্রেডে হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করে হবে অভ্যস্ত। তো যে মানুষ এমন মানে রুটিনের বাইরে গেলেই মানুষ হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আজকে আসি। তাহলে আমি আগের যে লেকচারটা ছিল এই লেকচারটা হচ্ছে আমি দিয়ে দিছি ভিডিওতে লিঙ্ক আকারে তোমাদের, এটা দেখে নিও। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে একটু মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেয়া আছে। ঠিক আছে, তো আজকের কাজ হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমাদের কি করতে হয়, ইনটেক্স সাইটেশন দিতে হয়, তাই তো? আমাকে একটু রেসপন্স করি মাঝে মাঝে, তাহলে বুঝবো যে তোমরা ডিসকানেক্টেড হনে আর কি, বা হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আজকে তাইলে আমাদের কাজ হচ্ছে কি পড়া? আজকে আমাদের কাজ হচ্ছে ইনটেক্স সাইটেশন দিব। যখন আমরা ইন্ট্রোডাকশন লিখি তখন ইনটেক্স সাইটেশন দেওয়া লাগে। ঠিক আছে, টেক্সটের ভিতরে নাম আকারে দেওয়া লাগে, সাল সাল সহ, মানে পেপারটা কত সাল পাবলিশ সেটার উপর বেস করে। আর রেফারেন্সিং মানে হচ্ছে ওই টোটাল যে পেপার থেকে আমি ইনফরমেশন নিয়েছি সেটাকে নিচে বসাইতে হয়, একবারে পেপারের নিচের সেগমেন্টে থাকে। ঠিক আছে, তো এখন আসি। তাইলে আমরা হচ্ছে কেন, হোয়াট ইজ সাইটেশন এন্ড রেফারেন্সিং? ঠিক আছে, সাইটেশন এর রেফারেন্সিং নিয়ে অনেকের একটু ঝামেলা তৈরি হয়, অনেকে আমরা বুঝি না। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, okay. আচ্ছা, তাইলে হচ্ছে সাইটেশন মিনস অ্যাকনলেজিং দ্য সোর্স অফ ইনফরমেশন, মানে অ্যাকনলেজ করা কাকে? সোর্স অফ ইনফরমেশন, আইডিয়া, ডেটা, ওয়ার্ডস দ্যাট হ্যাভ ইউজড ইন ইউর রাইটিং, মানে আমার লেখার মধ্যে যেটা আমি ইউজ করছি সেটাকে অ্যাকনলেজ করা। অ্যাকনলেজ মানে আমি কোথা থেকে নিছি এই টাইপের আর কি, হ্যাঁ? ওইটাকে দেয়া, সেটা ইনফরমেশন হতে পারে, আইডিয়া হতে পারে, ডেটা হতে পারে, ওয়ার্ডস হতে পারে। তাহলে এটা ইনটেক্স সাইটেশন। ঠিক আছে, ইনটেক্স সাইটেশনটা কোথায় বসে? সেটা ব্যাকগ্রাউন্ডে বসে। আমরা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড লাগে প্রত্যেকটা জিনিসের, ব্যাকগ্রাউন্ড বলে বা ইন্ট্রোডাকশন বলে, প্রত্যেকটা একই জিনিস দুইটা, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে আলাদা আলাদা ইউজ করা হয়। এই সমার্থক শব্দ বলা যায় কাইন্ড অফ। এখন রেফারেন্সিং কি জিনিস? রেফারেন্সিং হচ্ছে নিচে থাকে, রেফারেন্স থাকবে নিচে। ঠিক আছে, এই নিচে হচ্ছে একবারে নিচে সেগমেন্টে। দ্বারা আমি আর একটা পেপার নেই ডাউনলোড করে, তাইলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, হ্যাঁ? পেপার যে আছে কিনা ডাউনলোড করা কে জানে কোথায় যে আছে, তো দেখতে পাবো না। পেপার নিলে ভালো বুঝাইতে পারবো আর কি, তাহলে কোন জিনিসটা কি হইতেছে না হইতেছে এটা ডাউনলোড করে হয়তো। আচ্ছা, আসছে, এই তো আছে, হ্যাঁ। তো এখানে আমরা বলছিলাম যে হচ্ছে যে এটা সামারি অথবা যেটা বলি আমরা অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে নিজের জিনিস থাকে, এটা আগে বলে দিয়েছিলাম ক্লাসে। তো এখন
আমাদের এখানে আসো, তাহলে এখানে এই যে এই জিনিসটা যেটা, হ্যাঁ, এই যে ধরো এটা আমরা কি করছি, ইনটেক্স সাইটেশন দিছি, তার মানে এটা হচ্ছে ইনটেক্স সাইটেশন। ঠিক আছে, অনেকে আমি জানি সব জিনিস জানো, তারপরে যারা হচ্ছে জানে না তাদের জন্য আর কি, বা আবার একটু রিমাইন্ড করার জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইনটেক্স সাইটেশন, এই জিনিসটা। ঠিক আছে, এটা কি একটু বাদ দিইনি, এটা একটু বড় হইলো। ও, shit, বাদ যা, হয়ে গেছে। আচ্ছা, আমি একটু নিচে যাই, তো নিচে হচ্ছে রেফারেন্সিং কোনটা, এগুলো রেফারেন্সিং। ঠিক আছে, এই যেগুলা, তাই এটা তো ক্লিয়ার যে রেফারেন্স কোনটা আর হচ্ছে ইনটেক্স সাইটেশন কোনটা। ঠিক আছে, এখন আমি আবার পিডিএফ চলে আসি আমাদের স্লাইডের। এখন দেখো, রেফারেন্সিং মানে কি? রেফারেন্সিং মানে যেটা বললাম অলরেডি, যেটা নিচের দিকে থাকে পুরো পেপারের ইনফরমেশনটা এখানে আমরা কি করি, পাবলিশের, মানে কোন জার্নাল পাবলিশ হচ্ছে সেটা সহ, হ্যাঁ, কত সালে হয়েছে, এবং সেটার কি থাকে, ভলিউম থাকে, ভলিউম নাম্বার সহ কি করে দেয়া, ওই জায়গায় ইনক্লুড করে দেওয়া হয় আর কি। তো ঠিক আছে, এখানে আসলাম তো, আসার পরে জাস্ট আমি একটা জাস্ট ডেফিনেশন লিখলাম যে সাইটেশন টেলস হোয়ার আইডিয়া কেম ফ্রম, রেফারেন্সিং টেল আস হোয়াট ফ্রম দ্য সোর্স। ঠিক আছে, মানে আইডিয়াটা কোথা থেকে জেনারেট হয়েছে সেটা হচ্ছে সাইটেশন, আর রেফারেন্সিং হচ্ছে মানে সোর্সটাকে আমরা জাস্ট হচ্ছে অ্যাকনলেজ করা আর কি। ঠিক আছে, এখন এটা কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এটা একাডেমিক একটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, এটাকে বলা হয় যে চুরি এড়ানো বলা হয়, এই যে যেমন অ্যাভয়েড প্লেজিয়ারিজম। ঠিক আছে, প্লেজিয়ারিজম আমরা কি করি, রিসার্চ মানে হচ্ছে একজনের জিনিসটাকে আরেকজন বলা, তাই তো, মানে একটা জিনিসকে আবার লেখা, কিন্তু লেখে নতুন কিছু বের করে নিয়ে আসা। এখন তুমি যদি সেটাকে ক্রেডিট না দাও, ক্রেডিট দিলে তুমি সায়েন্টিস্ট, আর ক্রেডিট না দিলে সেটা চুরি। ঠিক আছে, তাহলে অ্যাভয়েড প্লেজিয়ারিজম, গিভস ক্রেডিট টু অরিজিনাল অথর্স। তার মানে কি, যে লিখছে তাকে আমরা অথর দেয় আর কি। অনেক সময় দেখবো হচ্ছে ফেসবুকে কেউ কিছু লিখলো পোস্ট, যদি ক্রেডিট না দেয় মারামারি শুরু করে দেয়, যে আমি এত কষ্ট করে লিখলাম ফেসবুকে, এটা লিখতেছে না, ক্রেডিট দিতেছে না। তো ক্রেডিট দেওয়াটা একটা ভদ্র জিনিস আর কি, যেটা দিতে হয় প্রফেশনাল চিন্তা করতে গেলে। আচ্ছা, শো একাডেমিক অনেস্টি, অনেস্টি দেখাইতে হবে। এখন তুই একটা জিনিস নিলে, সেটা কোত্থেকে নিলা, কেন নিলা, তাকে দিলে না, অন্য কাউকে দিলে না, জিনিসটা হচ্ছে মানে কাইন্ড অফ, এইটা আমাদের একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমরা প্রফেশনাল মানুষ, তো আমরা অবশ্যই গবেষণা করতে গেলে প্রফেশনাল ওয়েতে আমাদের কি সততা প্রমাণ করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স, ক্রেডিবিলিটি অফ ইউর ওয়ার্ক, ক্রেডিবিলিটি যাতে বেশি শক্তিশালী হয় সেই জন্য দেয় আর কি। প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে অবশ্যই, হেল্পস রিডিউস রিডার্স ট্রেস অরিজিনাল সোর্সেস। তার মানে আমরা ওর যেমন রিভিউ আর্টিকেল যখন করবো, রিভিউ আর্টিকেলটা অন্য একজনের থেকে নিব তথ্যটা, এখন তুমি যদি সেটাকে রেফারেন্সিং বা ইন্ডেক্স সাইটেশন করো, তাহলে কোন লেখক হচ্ছে সেটা লিখছে, সেটা অরিজিনাল আমরা কি পাবো, ইনফরমেশনটা পাবো, এটার জন্য আর কি। তো রিকোয়ার্ড থিসিস অ্যাসাইনমেন্টস কোথায় কোথায় লাগে, এন্ড জার্নাল আর্টিকেলস সাপোর্টস এভিডেন্স বেসড রাইটিং, তাহলে এভিডেন্স বেসড যে রাইটিং গুলো আছে সেগুলোর জন্য এটা দরকার। আচ্ছা, নো সাইটেশন প্লেজারিজম একাডেমিক মিসকন্ডাক্ট। ঠিক আছে, সাইটেশন না দিলে কি হবে, প্লেজারিজম হবে, প্লেজারিজম না হলে কি হয়, একাডেমিক মিসকন্ডাক্ট হয়, যেটা আমাদের এথিক্সের বাইরে। আর ইন টেক্সট সাইটেশন যেটা, ওই একই জিনিস যেটা বললাম, যে ইনটেক্সট সাইটেশন ইজ এ শর্ট রেফারেন্স। এটা হচ্ছে কি ধরনের রেফারেন্স, শর্ট রেফারেন্স প্লেসড উইথিন দ্য টেক্সট টু শো সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, তাই মানে এটা টেক্সটের মধ্যেই থাকবে। ঠিক আছে, যেটাকে মিন করবে, যেটা প্রদর্শন করবে কি, সোর্স অফ ইনফরমেশন। আচ্ছা, ইট ইউজুয়ালি ইনক্লুডস, এটার মধ্যে কি কি থাকে দেখো, অথর্স লাস্ট নেম থাকবে সবসময়, তোমরা তো জানো, যেমন আমাদের আমাদের হচ্ছে যেমন ওই যে নাইমুর রহমান মনে হয় ওর নাম, তাই তো, আমার পুরো নাম কি জানো? ডিসকানেক্টেড হয়ে গেল। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পুরো নাম কি? ভাই আমার নাম হচ্ছে রাউফুর রহমান, ডাক নাম নাইম আর কি। ও আচ্ছা আচ্ছা, রউফুর রহমান নাইম, রাউফুর রহমান নাইম। হ্যাঁ ভাই, রাউফুর রহমান। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে শেষ টাইম কোনটা, ফ্যামিলি নেম কোনটা, ফ্যামিলি নেম? আহ, ওটা রহমান। তো ভাই মানে রহমান, বা লাস্টে আবার এই আকন্দ আছে, আকন্দ দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ও আমরা হচ্ছে যে এটা লাস্ট নেম, যেমন আমার নাম হচ্ছে এমডি রিমন ভুইয়ান, তো আমি হচ্ছে ভুইয়ান আমাদের ফ্যামিলি নেম, ওইটাই হচ্ছে আমি মানে সব জায়গায় ইউজ করে আর কি, সে যে কোনো জায়গাতে, বিদেশে একটা অ্যাপ্লিকেশন করতে যাবা দেখবা যে ওইটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, ওইটাই মেইন জিনিস। ওই তোমাকে নাম বিভিন্ন মানুষ যে ডাকবে সেটা হচ্ছে ভুইয়ান বলে ডাকবে, অথবা ওই আকন্দ নামে ডাকবে, মানে যে এটা চৌধুরী নামে ডাকবে।
ঠিক আছে, ওই জাস্ট যেটা ফ্যামিলি নাম ওইটা নামই ডাকে মানুষ, ফার্স্ট নেম নামে মানুষ হয়তো রিকগনাইজ করে না আর কি বেশি। আচ্ছা, এখন ইনটেক্স সাইটেশন তো বলে দিলাম যে আসলে কি জিনিস। এখন এটা হচ্ছে অথর্স এর লাস্ট নেম থাকবে, ইয়ার অফ পাবলিকেশন থাকবে, ঠিক আছে। সামটাইমস পেজ নাম্বার থাকতে পারে। এই স্পেসিফিক কিছু সোর্সে ইউজ করা হয়, বা সবসময় ইউজ করা হয় না। কমন ইন টেক্সট সাইটেশন স্টাইল, তাহলে আমরা কোনটা ইউজ করি বেশি? এপিএ ইউজ করি বেশি, ঠিক আছে। এটা বেশি ইউজ করি এপিএ, এপিএ ফরম্যাট। আচ্ছা দেখো, এখন সাইটেশনের মধ্যে দুই ধরনের সাইটেশন, একটা হচ্ছে নেগেটিভ সাইটেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি প্যারেনথেটিক্যাল সাইটেশন। এখন নেগেটিভ সাইটেশনটা কি জিনিস? নেগেটিভ সাইটেশন হচ্ছে অথর নেম ইজ এ পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে অনেক সময় দেখবা যে অনেক পেপারের মধ্যে কি থাকে, শুরুটা হচ্ছে যেমন স্মিথ রিপোর্টেড। যেমন আমি একটা কথা বললাম, আমার এই পেপারের মধ্যে এটা পাওয়া গেছে, বললাম যে হচ্ছে এলএসডি, ধরো যে সারা বিশ্বে কোনো রিসার্চ হয় না, আমি বলছি ফার্স্ট বললাম এটা হচ্ছে এলএসডি ভাইরাল ডিজিজ, আর আগে কেউ বলে নাই। তাইলে এটার মধ্যে তুমি কিভাবে লিখবা যে রিমন অথবা বুইয়ান সেইড অথবা রিপোর্টেড, তার পেপারের মধ্যে কি করছে, এটা কত সালে রিপোর্ট করছে এটা, মানে এটা হচ্ছে অথরের নামটা সেন্টেন্সের প্রথমে দিয়ে লেখাকে বলা হয় নেগেটিভ, মানে তাকে মেইন বানায় পরে লেখা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা প্যারেনথেটিক্যাল সাইটেশন, সেটাতে কি করে অথর নেম এন্ড ইয়ার আর ইনসাইড ব্র্যাকেটস। এটার মধ্যে যখন তুমি নাম দিয়ে ইয়া করবা তখন কি করবা, নাম দিয়ে করলে তখন হচ্ছে এটা আলাদাই থাকে নামটা, তো জাস্ট সালটাকে ব্র্যাকেটের মধ্যে দেয় আর কি। আর প্যারেনথেটিক্যাল যেটা, সেটার মধ্যে হচ্ছে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসে, ঠিক আছে। আর যেহেতু এটা প্রথমেই সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তো তো এটা হচ্ছে জাস্ট এমনিতেই প্রথমে সাবজেক্ট হিসেবে ইউজ করে সালটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয়, আর সিস্টেম হচ্ছে এইটা। তা আমরা সচরাচর এইটা ইউজ করি বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে ওইটা ইউজ করা লাগে, যদি আমরা দেখো বারবার একই ডিজাইন হয়ে যেতেছে বা একই ধরনের প্লেজিয়ারিজমের এটা সম্ভাবনা আছে, তখন আমরা হচ্ছে ওইটা ইউজ করতে পারি বা করি আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে তার কোনো সমস্যা নেই। তো মাল্টিপল অথরের মধ্যে হচ্ছে এক্সাম্পল দেখি, মাল্টিপল অথর আছে, টু অথর যখন থাকবে তখন আমরা কি লিখবো, যে আহমেদ এন্ড রহমান, ঠিক আছে। যেমন আহমদ একজনের নাম, যেমন রহিম আহমেদ বা ওই যে রাউফুর রহমান, তো তোমার নাম এখানে আছে। এখন এইটাকে হচ্ছে কি ইয়ে দিয়ে মাঝে হচ্ছে এন দিয়ে পাশাপাশি রহমান দিয়ে এরপরে কমা দিয়ে 2019, ঠিক আছে। এখন আর যখন তিনজন থাকবে, তা আমরা দুই বা সরি তিন বা তিনের অধিক যখন হয়, তখন আমরা হচ্ছে ওই লাস্ট লাস্ট নেম দিয়ে ইটি অল মানে সবাইকে মিন করে, দেন হচ্ছে 2021 সাল, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সিস্টেম। এখন আসি সাইটেশন ডাইরেক্ট কোটেশন, এটা আসলে তেমন কিছু না। কপি টেক্সট ওয়ার্ডস প্রেজেন্ট নাম্বারস ম্যান্ডেটরি, এই মানে সাইটটা করা ঠিক মতো আর কি। এখন দেখো সেকেন্ডারি সোর্সেস থেকে যখন আমরা ডাটা নিব, হ্যাঁ, এটা তো দেখাইলো যে এটা হচ্ছে সাইট, যখন আমরা সাইটেশনটা ডাইরেক্ট কোনো কোটেশনের মাধ্যমে নিব তখন এভাবে লিখবো, এটা জাস্ট আগে বলে দিলাম। আর হচ্ছে যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে কি করা লাগে, পেজ নাম্বার দেয়, এই পেজ নাম্বার এখন দিয়ে দেয়। যদিও জার্নালের ক্রাইটেরিয়া আমি প্রথমেই বলছিলাম, প্রায় ক্লাসই বলি, যে হচ্ছে আগে আমরা কোন জার্নালে পাবলিশ করব, চার পাঁচটা জার্নাল আমরা শর্ট আউট করব, করে ওই জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী পেপার লেখা শুরু করবো। এখন কিছু কিছু জার্নালের ক্রাইটেরিয়া থাকতে পারে যে পেজ নাম্বার সহ দিতে হবে, তখন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। পেজ নাম্বার সহ দিলে কি হয়, জিনিসটা আরো বেশি ভ্যালিড হয়। অনেক আবার দেখা যায় একটু সাজেশন রেফারেন্সিং দিতে গেলে উল্টাপাল্টা দেয়, তখন হচ্ছে পেজ নাম্বার দিতে গেলে যখন রিভিউয়াররা রিভিউ করে তখন তার জন্য এটা রিকগনাইজ করা বা খুঁজে পাওয়াটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা তখন পেজ নাম্বার ইউজ করে। আর সাইটিং সেকেন্ডারি সোর্সেস যেটা, হোয়েন ইউ ডিড নট রিড দ্য অরিজিনাল আর্টিকেল, যখন তুমি কোনো অরিজিনাল আর্টিকেল পড়বা না, সেকেন্ডারি সোর্সের কোনো ডেটা পড়বা। আমি যে বলছিলাম বিভিন্ন প্রেস থাকে, বিভিন্ন নিউজ পেপার থাকে, টিভি চ্যানেলে নিউজ থাকে, যেটা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে, ঠিক আছে, তখন এইভাবে লিখতে পারবা যে খান 2015 অ্যাজ সাইটেড ইন রহমান এতহাস। এখন পরে আসি রেফারেন্সিং। এখন রেফারেন্স জিনিসটা কি? রেফারেন্স জিনিসটা আছে হোয়াট ইজ রেফারেন্স লিস্ট। দ্য রেফারেন্স লিস্ট ইজ আ কমপ্লিট, বানান গুলো আছে, বাই বায়োলজি, আছে বানান বল সম্ভবত। আচ্ছা, বাই জিওগ্রাফিক, বা এটাকে বলা হয়েছে একটা হিস্ট্রি দেয় আর কি, হিস্ট্রি অফ ডিসক্রিপশন অফ অল সোর্সেস সাইটেড ইন দ্য টেক্সট। আমরা যেই টেক্সটগুলোর মধ্যে হচ্ছে কি করছি, ইনটেক্স সাইটেশন ইউজ করছি, সেগুলাই হচ্ছে লাস্টের দিকে আমরা কি আকারে, লিস্ট আকারে দিয়ে দিই, সেটাকে বলা হয় রেফারেন্সিং, ঠিক আছে। এখন দেখো এটা প্লেসড কোথায় থাকে, এটা থাকে এন্ড অফ অ্যাসিস্টমেন্ট, এন্ড অফ অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে থিসিসে থাকবে, আর্টিকেলে থাকবে, ঠিক আছে।
তাহলে আলফাবেটিক্যাল অর্ডারে থাকে, কিছু কিছু সময় আমরা লেখা থাকে যে আলফা ভেরিক্যাল অর্ডারে, আবার কিছু কিছু সময় হচ্ছে আমরা নাম্বারিং ইউজ করি। ঠিক আছে। অনলি সাইটেড সোর্সেস ইনক্লুডেড, যেটা সাইট করা হয়েছে সেটাই রেফারেন্স করতে হবে। অনেক সময় দেখবা যে লিখা টিখা শেষ হয়ে গেছে, আমরা একটাই রেফারেন্স, যেমন আমার একটা পেপার এমন হয়েছে যে একটা রেফারেন্স আমি দুইবার করে ইউজ করছি, কয়েকটা এমন হয়েছে, কিন্তু সেটা আমি কি নাই, ইনটেক্স সাইটেশন নাই। তো পরে আবার যখন রিভিউরা রিভিউ করে তখন বলে যে হচ্ছে এটা তো তোমার রেফারেন্সিং করা নাই, এটা তো পাল্লাই দিতে হবে বা চেঞ্জ করতে হবে, অথবা তুমি কোথায় দিছো সেটা আমাদের মেনশন করো। ঠিক আছে। তার নর্মালি হচ্ছে এপিআই রেফারেন্স যে ফরম্যাট আছে সেটা আছে মোস্ট কমন, বেশি জায়গায় ইউজ করা হয়, যদিও সেটা ডিপেন্ড করে আমরা কোথায় করতেছি তার উপরে। ভ্যানকোভারটা ইউজ করা হয় অনেক জায়গায়, নিচে আসে এগুলো কোনটা কোন জায়গায় কি ইউজ করা হয় সেটা আমি লিখে করে রাখছি, ফাইলে অ্যাড করে রাখছি। তাইলে হচ্ছে জার্নাল আর্টিকেল ফরম্যাট, কি ফরম্যাট হচ্ছে এপিআই রেফারেন্স স্টাইল হলে তাইলে হচ্ছে এটা। ঠিক আছে। তাইলে অথর দিতে হবে, অথরের যে এটা অথর দেওয়ার পরে ওই যে কি আছে না আছে নামের শেষে, হ্যাঁ, দেন ভুইয়ান এমডি রিমন, ভুইয়ান এম আর, আমি শর্ট নামে ইউজ করি আর কি। ঠিক আছে। পরে হচ্ছে সাল, তাহলে জাস্ট আর্টিকেলের নেম, টাইটেল অফ আর্টিকেল, জার্নালের নাম, ভলিউম, ইস্যু এন্ড পেজ। ঠিক আছে। এটা হচ্ছে টোটাল, যখন জার্নাল থেকে আমরা কোনো ইনডেক্স সাইটেশন নিব, সেটা যখন রেফারেন্সিং করব তখন সেটা হচ্ছে এভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, এই জন্য আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, জাস্ট সেম জিনিস, ওইটা এটার ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল আপ করে এটা দেওয়া আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি বুক থেকে নাও কোনো জিনিস, কোনো বই থেকে যদি কোনো কিছু নাও, ঠিক আছে, তো বই থেকে নিলে কি হবে, বই থেকে নিলে এভাবে হবে। এই যেমন ভেটেনারি মেডিসিন 11th এডিশনের বই থেকে নিছি, সেটা হচ্ছে এলিসাবারের একটা বই, সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে পাইছি, সেখান থেকে নিছি। অনেক সময় দেখবা যে কাজ করতে গেলে বই পাওয়া যায়। আর অনেক সময় থাকে যে বিভিন্ন প্রেজেন্টেশন থাকে। প্রেজেন্টেশন বলতে হচ্ছে যে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেকে হচ্ছে গুগলে দিয়ে রাখে অথবা হচ্ছে রিসার্চ গেটে দিয়ে রাখে, তখন এইগুলা একটু অ্যাভয়েড করে ইউজ করাটাই বেটার, কারণ এখানে প্রপারলি হচ্ছে আমরা যেমন আমরা অনেকে অ্যাসাইনমেন্ট সহ হচ্ছে রিসার্চ গেটে হচ্ছে আপলোড করি, কিন্তু এগুলো আসলে করা উচিত না। কারণ হয়তো বলে অন্য কেউ অ্যাড করে দিবে, তখন সেটার দায়বদ্ধতা তো তোমারও আছে, যে আমার জন্য অন্য একজন ভুল ইনফরমেশন দিল, সেটা আসলে কতটুকু অথেন্টিক তুমি হয়তো চ্যাট জিপিটি থেকে নিছো। ঠিক আছে। এগুলো না অ্যাড করাটাই ভালো। তবে পোস্টার এড করতে পারো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তো, ধরো যে একাডেমিক যে পোস্টার গুলো আছে সেগুলোকে অ্যাড করা যায়, যে কি এক্সপিরিয়েন্স হলো না হলো, বা আমি একটা পোস্টার প্রেজেন্ট করছি বা পোস্টার বানাইছি, এটা একটা এক্সপিরিয়েন্স, সেটাকে দেয়া যায়। কিন্তু সেটা বলে দিতে হবে আর কি, যেটা একাডেমিক পোস্টার অথবা এই টাইপের পোস্টার, হ্যাঁ, যেটা হচ্ছে কোনো সাইন্টিফিক না, তখন ওইভাবে দিলে তখন জাস্ট সমস্যা হয় না। আর ওয়েবসাইট থেকে নিলে কি হবে, অনেক তথ্য আছে যেগুলো ওয়েবসাইট থেকে নিতে হবে। রিভিউ আর্টিকেল করতে গেলে কমপক্ষে 10 থেকে 15টা তথ্য নিতে হবে, যেগুলো ওয়েবসাইটের বিভিন্ন, যেমন কোনো একটা ডিজিজ নিয়ে রিপোর্ট করতে হবে, বা কোনো একটা ডিজিজ তুমি জানতে হবে যে ওই ডিজিজটা ওইখানে অ্যাপিয়ার কবে হয়েছে। ঠিক আছে। অ্যাপিয়ার যে সন ছিল সেই সনে হচ্ছে ফার্স্ট রিপোর্ট করছে কারা, অবশ্যই কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে এটা। ঠিক আছে। বা কোনো পত্রিকায় পাওয়া যাবে, কোনো টিভি চ্যানেলে পাওয়া যাবে। ঠিক আছে। তখন ওইটা না পাইলে যদি এখান থেকে নেওয়া লাগে, তাহলে আমরা ওয়েবসাইটটা এইভাবে দিব, লিঙ্ক সহকারে দিয়ে দিব। আচ্ছা, যেমন এখানে ডব্লিউএইচও থেকে নিচে 2022 সালে জুনোটিক ডিজিজ একটা বইয়ের নাম, তো পরে হচ্ছে এখানে হচ্ছে লিঙ্ক সহকারে দেওয়া আছে, টোটাল লিঙ্ক জুনোটিক ডিজিজ এটা ইয়ে থেকে নেওয়া। এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন ইনটেক্স সাইটেশন এন্ড রেফারেন্স লিস্ট। তাহলে ইনটেক্স সাইটেশন কি জিনিস, অ্যাপিয়ার্স ইন দ্য টেক্সট বডি, আর অ্যাপিয়ার্স এট দ্য এন্ডে থাকে। ঠিক আছে। কই চলে গেলাম। Cut. আচ্ছা, এরপরে হচ্ছে শর্ট ফর্ম, এটা শর্ট ফর্মে থাকে, এটা হচ্ছে ফুল ডিটেলস লেখা থাকে, অথর প্লাস ইয়ার, অথর, টাইটেল, জার্নাল, ইয়ার, ইটিসি, এইসব জিনিসগুলো থাকে। ঠিক আছে। এই জিনিসগুলো থাকতে পারে। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে, ধর একটা সেকেন্ড, আমার ফোন আসছে, ফোনটা একটু মিউট করি। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, কমন সাইটেশন স্টাইলস, এটা হচ্ছে, তাহলে স্টাইল দেখতে হয় কি কি স্টাইল গুলো বেশি ইউজ করা হয়। ঠিক আছে। তাহলে এপিআই ইউজ করা হয়, সেটা কোথায় কোথায় ইউজ করা হয়, হেলথ সায়েন্সে, ভেটেরিনারি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ইউজ করা হয় এপিআই। এটা মেইনলি বেশি বেশি ইউজ করা হয় সোশ্যাল সায়েন্সে, হ্যাঁ, হেলথ সায়েন্সে ইউজ করে।
এটা জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা হচ্ছে ইয়ে করি আর কি, লিখি। তবে এপিআই মোস্ট ম্যাক্সিমাম জার্নালি 60-70% উপর জার্নালি হচ্ছে এটা ইউজ করে আর কি। ম্যাক্সিমাম জার্নালগুলোতে এই ধরনের ইয়ে স্টাইল গুলো নেয়, ইনটেক্স সাইটেশন বা রেফারেন্সিং স্টাইল গুলো নেয়। ভ্যানকুভার এটা হচ্ছে মেডিকেল এন্ড ক্লিনিক্যাল জার্নাল যেগুলো আছে সেগুলোতে নেয় আর কি। ঠিক আছে। আর হার্ভার্ড ইউজ করে জেনারেল একাডেমিক রাইটিং যেগুলো আছে সেগুলো করতে। এমএলএ আছে সেটা হিউম্যানিটিজ এর জন্য অনেক লাগে। শিকাগো হচ্ছে বিভিন্ন হিস্ট্রি মিস্ট্রি লিখে না মানুষ, ওই টাইপের কাজগুলো লাগে। তাহলে আমাদের মেইনলি এই দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস আমাদের বেশি ব্যবহার করতে হবে। এই দুইটা মার্ক করা যেতেছে না কেন? আচ্ছা, ভেটেরিনারি অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সে এই যে এখানে লিখে দিয়েছি, ভেটেরিনারি বায়োমেডিক্যাল সায়েন্সে হচ্ছে এপি আর ভ্যানকুভার বেশি ইউজ করা যায়। তো সেই দুইটা ইনটেক্স সাইটেশন বা রেফারেন্সিং শিখলে তোমরা কি করতে পারবা সবগুলো, মানে রিসার্চে সারা জীবনই কাজে লাগবে এই দুইটা সিস্টেম। যে দুইটার যে কোনো একটা, দুইটাই শিখতে হবে, কারণ হচ্ছে একই জিনিস, নর্মাল, এগুলো না পারার কিছু নাই। জাস্ট হচ্ছে একটা থাকলে আরেকটা কনভার্ট করতে হয় আর কি। এই যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন কমন মিস্টেক যেগুলো করা যাবে না, তাহলে মিসিং সাইটেশন আফটার প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করতে গেলে অনেক সময় কি হয়, মানে চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন সাইটেশন মিস হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, এটা করা যাবে না। মিসম্যাচ বিটুইন ইনটেক্স সাইটেশন এন্ড রেফারেন্স লিস্ট, এটা মিসম্যাচ করা যাবে না আর কি। ঠিক আছে। রং ইয়ার আর অথর স্পেলিং, ঠিক আছে, ইয়ার ভুল দেওয়া যাবে না, অথরের নামের স্পেলিং ভুল দেওয়া যাবে না। এইসব খুলে কিন্তু সিরিয়াস ভাবেই করা লাগবে, হ্যাঁ। এগুলো ভুলেও ভুল দেওয়া যাবে না, নয়তো কি করা যাবে না। এটা তুমি পেপারে সাল লেখলা হচ্ছে 23 সাল, ও কিন্তু পাবলিশ হয়ে আছে ধরো 22-এ, তখন কি করবা? তাহলে সে হচ্ছে প্রপারলি সেটা রিকগনাইজড হবে না, না হইলে কি হবে, এটা আসলে ভুল সাইটেশন হিসেবে গণ্য হবে, অথবা কি হবে, যেটার কারণে তোমার পেপারের মান বা কোয়ালিটি চেক যখন করবে তখন হচ্ছে কি হয়ে যাবে, তখন এটা ডাউন হয়ে যাবে, অথবা তোমাকে ব্যান করে দিতে পারে কাজের জন্য। ঠিক আছে। ওভার ইউজ অফ ডাইরেক্ট কোটেশন, ডাইরেক্ট কোনো কোটেশন ইউজ করা যাবে না, যেটা যে বললাম প্যারাফ্রেজিং মাধ্যমে যেগুলো ইউজ করতে হবে। আর ডাইরেক্ট, একটু ডাইরেক্ট যেগুলো থাকবে সেগুলো একটু প্যারাফ্রেজ করতে হবে নিজে নিজে। প্যারাফ্রেজ না করে যদি মনে হয় যে একটু আমার সমস্যা হইতেছে বা গ্রামাটিক্যাল ভুল হইতেছে, তখন আমরা কি করতে পারবো, এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। বিভিন্ন টুলস আছে যেগুলো বলছিলাম, যে প্লেজিয়ারিজম ইউজ করতে, সরি, কুইলবোর্ড ইউজ করতে পারবা। ঠিক আছে। আর কপি পেস্ট উইদাউট সাইটেশন, উইদাউট সাইটেশন ছাড়া কোনো কপি পেস্ট করা যাবে না। ঠিক আছে। আমরা অনেক কিছু কপি পেস্ট মারি, অনেকেই লিখবে আমি জানি, এটা কিছু বলে হয় না। এখন মানুষ চ্যাট জিপিটি অ্যাভেলেবেল, তো কোনো কিছু না বুঝলে চ্যাট জিপিটি কে সার্চ মারে, এই জন্য একটু অ্যাভয়েড করতে হবে অল টাইম। এখন বলো, আজকে লেকচার নিয়ে কারো কোনো এই জিনিসটা লাগবে, এই জন্য আমি আর্জেন্ট করেই একটু হচ্ছে স্লাইডটা বানাইলাম, বানিয়ে হচ্ছে তোমাদের একটু বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর কি, যাতে তোমাদের, আমি আরেকটা জিনিস তোমাদের দেখাইতেছি, একটু ওয়েট, তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবো আর কি। কই আছে রে ভাই? আরে পিছে যা। সেট গুগল স্কলার, আচ্ছা, গুগল স্কলার আসলাম, ঢুকলাম। যারা অ্যান্টিবায়োটিক সোনালী ব্রয়লার প্রোডাকশন কার জন্য ছিল, এই যেমন ধরো, এই যে ঢুকলাম কিভাবে সেটা তো দেখছো। এখন এখানে ধরো এটা, এটার আমি কি করব, সাইটেশন দিব, তাইলে এখানে আসবো। এই যে দেখো, এই যে এতদিন পড়াইছি যে এমএলএ কার, এটা কিন্তু আর্টসের, এটা কিন্তু আমাদের লাগে না। বলছিলাম এপিএ লাগে, ভ্যান কভার লাগে, কিছু কিছু ক্ষেত্রে শিকাগো ইউজ করা যায়। ঠিক আছে, এই আর বেশি লাগে না তখন কিছু। তাই ধরো ভ্যান কভার ইউজ করলা, ঠিক আছে, তাইলে এখানে কি করতে হবে, এই যে এখানে আইসা এই যে কপি মারবা সুন্দর করে, কপি করে নিয়ে পোস্ট করে বসাই দিবা। রেফারেন্সিং এর মধ্যে কোনো ঝামেলা নাই, ভুল হওয়ার চান্সেস শূন্য, ভুল হওয়ার চান্সেস শূন্য। কারণ এখানে ডাইরেক্ট আমরা করতেছি কাজ। এখানে আসবো, আইসা হচ্ছে এখানে নিব, নিয়ে ডাইরেক্ট হচ্ছে কপি মারবো এখান থেকে। এই যে কপি, ঠিক আছে, কপি হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে খলিল আই দিছে, আইতে কিছু একটা হবে, যে কিছু ওই নামটা আছে, এটা সেকেন্ড লাস্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম। হ্যাঁ, আবার, হ্যাঁ ঠিক আছে। এখন এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এই যে তোমরা সব সময় এখানে দেখবা যে এই ডট ডট দিয়ে কি দিয়ে আছে, গ্যাপ দিয়ে আছে, তার মানে কি, যখন তুমি পেপার সাবমিট করবা তখন এই গ্যাপ গ্যাপ সহকারটা কিন্তু পূরণ করে দিতে হবে রেফারেন্সিং এ। যদি না করে দাও তাহলে কিন্তু জার্নাল কর্তৃপক্ষ তোমাকে দিয়ে এটা পূরণ করে নিবে পারে।
এই জন্য এটা আগে বলে দিলাম। ঠিক আছে, তাহলে এইটার পুরো নামটা কই পাওয়া যাবে? এখানে আসো, দেখো এখানে পুরো নাম দেওয়া আছে। তাহলে এখান থেকে পুরো নামটা কি করতে, কপি করতে হবে, কপি করে এখানে বসে দিতে হবে। বুঝতে পারলাম? এখানে ফুল নাম দেওয়া আছে, শুধু একজন বা দুইজনের নাম অথর বেশি হয়ে যাওয়ার কারণে আমরা ডট ডট দিচ্ছি। এপি এর ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ। তাহলে আমরা কি করব, অন্য একটা সাইটেশন স্টাইলে দেখবো যে কিভাবে হয়। দেখে তাহলে আমরা এই যে এইখান থেকে কপি করতে পারবো, এখানে এটা জাস্ট ক্লিক করলেই হবে, ক্লিক করে এখানে কপি করতে হবে, শেষ, কপি গেল। আচ্ছা, এখন যে রেফারেন্সিং গেল, তাহলে ইনটেক্স সাইটেশন তো আমি বলেই দিছি যে নিয়ম কি, সেভাবে নিয়ে বসাই দিবা। ঠিক আছে, এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে, কি যাবতীয় বিষয়ে কাজের কোনো আপডেট থাকলে জানাও। ওই যে এট অল যে লেখাটা, এটা কি সবসময় ইটালিক অক্ষরে থাকবে না নর্মালি থাকবে? ইটস অল টাইম ইটালিক। এটা সব সময় ইটালিক হয়। ইটালিক না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অল টাইম ইটালিক। মানে অনলাইনে লেখার সময় বা আমরা যখন প্রিন্ট করব কাগজে, দুই ক্ষেত্রেই থাকবে এরকম হ্যাঁ, ইটালিক? মানে ইটালিক করে আমরা টাইপ করব, তাইলে সেটা যখন প্রিন্ট করবো তো ইটালি থাকবে। এটা ইটালিকও হয় সব হুম। সময়, অল টাইম। আর আর কোনো প্রশ্ন? তোমাদের কাজের অগ্রগতি কতটুকু বলো তো সবাই? নাইমের সাথে আমার একটু মাঝে মাঝে কথা টথা হয়, আর খোঁজ খবর রাখা হয়, বাকিদের তো কোনো খোঁজ নাই। ঠিক আছে, দেখি কি কে জয়েন করো। ফাহাদ বলো, কি অবস্থা তোমার কাজের আপডেট বলো। ভাইয়া আপাতত হচ্ছে আমি হচ্ছে আমার যে ল্যাব ওয়ার্ক আছে না, হুম। ওই যে আপনাকে তো বলছিলাম ইকোয়ালে নিয়ে কাজ করতেছি। তো ওইটার ব্যাকটেরিয়া যেগুলো আইসোলেট করছে ওগুলো আবার হচ্ছে আপনার ডিএনএ এক্সট্রাকশনে কাজ তাও। করতেছে বর্তমানে, আমার যে কাজটা আর কি। আর আচ্ছা। তাছাড়া সেমিনারের টপিকস খুঁজতেছি আমি আর কি। সেমিনার টপিকস হচ্ছে মানে সাবমিট করার কথা ছিল, বাট আমি যেটা সাবমিট মানে আমার স্যার যেটা মানে প্রথমে বলছিল সেটা হচ্ছে আপনার আবার আমার থিসিসের সাথে অ্যালাইন হয়ে যায় সামহাও। হুম তো হুম, তুমি স্যারে বলছিলে বলছিল যে এটা আবার বলছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করতে বলছে। ওর ওইটা এবার ল্যাবের কাজের কারণে ওইটা আর ধরা হচ্ছে না আর কি। আজকে কালকের মধ্যে ঠিক করে ফেলবো। হুম হুম, তো রিয়াদ বলো। তোমার মনে হয় নেটের সমস্যা হয়তো বা। তো আমারই সমস্যা, আমার তো। আচ্ছা, এখন আমি বলি। একটা কোশ্চেন কোশ্চেন জিজ্ঞেস করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, সেও সমস্যা নেই। ভাই হচ্ছে আমার তো ব্যাকগ্রাউন্ড মাইক্রোবায়োলজির, মানে এখন ভেটেরিনারি রিলেটেড ছিল আপনার হচ্ছে। তাছাড়া হচ্ছে যত ল্যাব ওয়ার্ক আছে সব হচ্ছে তো মাইক্রোবায়োলজি রিলেটেড। এখন কথা হচ্ছে যে ভাই ওই হাইড্রোলজিক্যাল বিভিন্ন মানে হচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন প্রফেসরদের দেখি আর কি, হাইড্রোলজিক্যাল কাজগুলো আর কি। তো হচ্ছে কি আপনার ওইটাও তো অন কাইন্ড অফ হচ্ছে কি আপনার ল্যাব বেসিসের অনেকগুলো কাজ আছে, সেক্ষেত্রে কি হচ্ছে কি আমি কি অ্যাপ্লাই করতে পারবো এখানে? হ্যালো, হ্যালো, শুনতেছেন ভাই? তো আচ্ছা আচ্ছা, আমি আনমিউট না করে কথা বলতেছিলাম, আচ্ছা না। ওই যে হচ্ছে, এখন হাইড্রোলজিক্যাল কাজ বলতে এটা তো সরাসরি আমাদের সাথে কি অ্যালাইন করে, আমার তো মনে হয় না। ইকো হাইড্রোলজি আপনার হচ্ছে হ্যাঁ সেটাই তো। ফ্রেশ ওয়াটার সে ফ্রেশ ওয়াটার, হ্যাঁ, বায়োডাইভার্সিটি ওয়াটার নিয়ে তুমি দেওয়ার কাজ জন্য তো। করবা, এখন এটা তো সরাসরি আমাদের সাথে যায় না। এখন আমাদের সাথে যেটা যায় মানে মাইক্রোবায়োলজির সাথে যেটা অ্যালাইন করে সেটা হচ্ছে ডিজিজ ইকোলজি টাইপের কাজ আর কি। ডিজিজ ইকোলজি তো বুঝো। তাহলে তুমি সেটা বায়োলজি হুম ফিল্ডে হুম যখন হুম। যাবা তখন দেখবা যে ওয়াইল্ড লাইফ রিলেটেড যে কাজগুলো করবা ওইগুলো সব ডিজিজ ইকোলজির মধ্যে পড়ে। তো এখন আহ ওইগুলাতে গেলে আমাদের ডিজিজ ইকোলজিতে বিশেষ করে মানে আমেরিকার যে বা আমি বেসিক্যালি ডিজিজ ইকোলজি নিয়ে অনেক প্রফেসরকে ইমেল করতাম তখন। তখন আমি দেখলাম যে অনেক ইন্টারেস্টেড, তো ডিজিজ ইকোলজি নিয়ে ফোকাস করতে পারো। ঠিক আছে, অথবা জেনেটিক টাইপের যে কাজগুলো আছে, জেনেটিকের চেয়ে ডিজিজ ইকোলজির ফিল্ড ভালো। কারণ দেখা যায় যে কেউ পাখি নিয়ে কাজ করে, কেউ কুমির নিয়ে কাজ করে, কেউ ধরো অন্যান্য বেসিক অন্যান্য যে কোনো এনিমেল নিয়ে কাজ করে। সেটার ডিলিং এর জন্য হয়তো বা আমাদের ভেটেরিনারিদের আলাদা একটা ফিল্ড বা থাকে আর কি।
ধরো যে লাইক ওইটাকে আমরা তো হচ্ছে কোনো ল্যাবে ঢুকলে সেটা ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারবো। বিশেষ করে আমাদের ওয়াইল্ড লাইফ সেক্টরে তো কোনো কাজই থাকে না, তো সেটাকে ফোকাস করলে আমার মনে হয় বিশেষ করে তুমি জেনারেল যে ইউনিভার্সিটি গুলো আছে যেগুলোর মধ্যে ধরো বেসিক বায়োলজি পড়ায় সেগুলোর মধ্যে আমাদের জন্য স্কোপ আছে। কিন্তু হাইড্রোলজি নিয়ে আমি আসলে পানি নিয়ে তেমন আমার আইডিয়া আসলে হয়তো বা কম, আমি জানি না। তবে এটা আমার এটা হচ্ছে ফোকাসড, তুমি ওইদিকে হইলে সবচেয়ে বেটার হবে। তো তুমি বেসিক্যালি ওয়াইল্ড লাইফটাকে ফোকাস করতে পারো। হুম, ওয়াইল্ড লাইফ যারা আছে বা ওয়াইল্ড এনিমেল যেগুলো, মানে ফার্ম এনিমেল বাদ দিয়ে অন্য যে এনিমেল গুলো আছে সবগুলো নিয়ে ফোকাস করতে পারো। অর্থাৎ পাখি নিয়ে, বার্ড নিয়ে করতে পারো। তাহলে বার্ড নিয়ে হিউজ গবেষণা হয়, ইভেন হার্ভার্ডে কাজ হয়, এমআইটি তেও কাজ হয় বার্ডের কাজ। হ্যাঁ, ওই আমি 23 সাল থাকতেই, 23 সাল, হ্যাঁ 23 সালে মেবি, তখন আমি থার্ড ইয়ারে কি ফোর্থ ইয়ারে এমন, বা থার্ড ইয়ার থেকে মনে হয় আমি ইমেল করছি, হার্ভার্ডে করছিলাম, এমআইটি তে করছিলাম। তো তখন দেখলাম যে পাখি নিয়ে কাজ করে, পাখি ডিজিজ গুলো যে নিয়ে। তো এই টাইপের কাজ হয় অনেক প্রচুর। তো হাইড্রোলজি আসলে টোটালি আমাদের ফিল্ডের সাথে সরাসরি ম্যাচ করে না, কিন্তু ডিজিজ গুলো যেটা সরাসরি ম্যাচ করে। এই জন্য আর তুমি যেহেতু মাইক্রোবায়োলজি ফিল্ডে আছো, তোমার ওইটা বেটার হবে আর কি, আই থিঙ্ক। এটা আমার ব্যক্তিগত মতামত। আর তোমার প্রফেসর যদি মনে করে যে হাইড্রোলজি রিলেটেড কাজ টাজ করা দরকার, তাহলে করতে পারো, সেটা তোমাদের ল্যাবের ফাংশনাল ব্যাপার ভিতরের। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে ইউএসএ তো আপনার প্রফেসরদের মেইল করছেন, হুম, ওরা হচ্ছে সিজিটা কিরকম ভ্যারি করে বিএস এর? লাইক হচ্ছে আমার সিজি বিএস এর বলি আমি তোমাকে। খারাপ আপনার। ইউএস এর বিষয়টা হচ্ছে যে ইউএসএ তে আপাতত চিন্তা ভাবনা না করাটাই বেটার, কারণ আমার নিজেরও প্রায় 7-8 জনের মতো প্রফেসরের সাথে কথা বলা ছিল। কিন্তু সবগুলা ফান্ড আমায় এখন ইমেল করলে রেসপন্স পর্যন্ত পাই না। ঠিক আছে, কারণ ইউএসএ ঢোকাটা এখন হিউজ পরিমাণে চ্যালেঞ্জিং হয়ে গেছে। এর প্রথমত, আর দ্বিতীয়ত কানাডাতে ঢোকাটা আমাদের জন্য টাফ, দুই দেশটা একটু অ্যাভয়েড করাটা বেটার এখন বর্তমানে। আর হচ্ছে আমি নিজে তো বললাম যে নিজে প্রচুর ইমেল করছি, কিন্তু এখন ইউএসএ থেকে আমার তেমন একটা পজিটিভিটি নাই। একটা ছিল, এটা হচ্ছে পার্শিয়াল ফান্ডের মতো, কিন্তু এটা যাবো না আমি, কারণ ইউএসএ কে পার্শিয়াল ফান্ডে কভার করে টাফ, এটা যাওয়া মুশকিল হয়ে যাবে। আর হচ্ছে আমি সিজিটা ম্যাটার করে, আসলে সত্যি ম্যাটার করে সব জায়গাতেই। হ্যাঁ, যেমন এন্ট্রি রিকোয়ারমেন্ট, বিশেষ করে আমি রিসেন্টলি একটা নিউরোসায়েন্সের প্রোগ্রামে অ্যাপ্লাই করছি ইরাসমাসে। তো আমার তো 3.51, হ্যাঁ, সিজিপি। তো আমাকে হচ্ছে ওরা সরাসরি রিজেক্ট করে দিছে, মানে ফাইনাল ইভালুয়েশনের আগেই প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাদ দিয়ে দিছে। কারণ হিসেবে বলছে যে আপনার সিজিপি অনেক কম। আমাদের এখানে যারা আরো ক্যান্ডিডেট আছে, অনেক বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে। তো সেখানে হচ্ছে আমরা 3.70 বা 80-এর উপরে হচ্ছে কনসিডারেশনে নিব। হ্যাঁ, সিজিপিএ ম্যাটার করে, অনেক জায়গায় করে, যদিও ফাঁকি দিই আমরা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এখন একবারে হতাশ যে হবে না এমন না, যে জায়গায় সিজিপি মানে ক্রাইটেরিয়াটা কম থাকে বিভিন্ন জায়গাগুলোতে, সেখানে তোমার অ্যাপ্লাই করতে হবে যেখানে সিজিপি ক্রাইটেরিয়াটা বেশি থাকে, যেমন ইরাসমাস অনেক সিজিপি লাগে। এখন যদি আমার ওভারঅল প্রোফাইল ইভ্যালুয়েশন করতো তাহলে আমি টিকতাম, এটা আমার কনফিডেন্স ছিল। কিন্তু ওভারঅল প্রোফাইল ইভ্যালুয়েশন করার আগে আমাকে প্রাইমারি প্রিলিমিনারি স্ক্রিনিং বাদ দিয়ে দিছে। তাহলে তো আমার এখানে ইভ্যালুয়েশন করার কোনো সিস্টেমই রাখেনি। ঠিক আছে, তো এই কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে ওরা সিজিপি কে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করে অন্য বাকিগুলোর চেয়ে, তখন এইগুলো একটু অ্যাভয়েড করে চলা ভালো। তবে ইউএসএ তে সিজিপি অত ম্যাটার করে না, বিশেষ করে কোরিয়া, জাপান, ইউএসএ এগুলোতে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে সিজিপি লাগে মোটামুটি, কানাডায় তো লাগেই। হ্যাঁ, এই তো। আর তুমি, আমার মনে হয় যে আপাতত ইউএস এর দিকে ট্রাই না করে জাপান কোরিয়ার দিকে মাস্টার্স করো, অথবা পিএইচডিটা করো, করে পোস্ট ডক্টরালে পরে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা চলে যাবে তখন পোস্ট ডক্টরালি অস্ট্রেলিয়াতে ঢুকে যেও, ইউএস এর দিকে, ওই ইউএসএ কানাডা। কোরিয়ার দিকে বা কোরিয়ার দিকে হচ্ছে কি আপনার হচ্ছে জিকে স্কলারশিপ যেগুলো আছে সেক্ষেত্রেও কি আপনার প্রফেসরদের মেইলিং করতে হয় আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিকেএস এর জন্য প্রফেসর মেইল করতে হবে, প্রফেসর মেইল করে কনভিন্স করতে হবে, প্রফেসর পরে তোমাকে এটা রিকমেন্ডেশন দিবে, দেওয়ার পরে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এছাড়া হবে না। জাপান করে পুরোটাই মেইল এখানে বেস্ট, কি ইমেল করা বেস্ট, ইমেল করা পেপার ছাড়া বিকল্প নেই। পেপার লাগে মাস্ট এখানে ভাইয়া? পেপার না হলে তুমি তো তুমি বলবা যে আমি ল্যাবে এই কাজ করতেছি, এটা বললে হবে, সমস্যা নেই। যে আমি এই ধরনের কাজ করতেছি, আমার পেপার এখনো পাবলিশ হয় নাই, তবে অন দা ওয়ে আছে, এই তো। আচ্ছা, আজকের আচ্ছা আচ্ছা। ক্লাসটা তো আমি সি লেকচার, হ্যাঁ হ্যাঁ বলো, ডিসকানেক্ট। সিভি কি ভাই আমেরিকান, সিভি কি আমেরিকান ফরম্যাটেই? হ্যাঁ, ইউএসএ, জাপান কোরিয়াটা ইউএসএ ফরম্যাটে দেওয়াটাই বেটার। আর ইউরোপে যখন দিবে তখন ইউরোপাস ফরম্যাট ইউজ করতে হবে। কানাডার ক্ষেত্রেও কানাডার আলাদা ভাই ফরম্যাট আছে, তবে ইউএসএ ফরম্যাটটা মোটামুটি ওইখানে ইউজ করা চলা, মানে যায় আর কি। ইউরোপিয়ান ফরম্যাট সিবি শুধু ইউরোপে আর কি, ইউরোপের বাইরে দিও না। ভাই ইউরোপাস ফরম্যাট দিয়ে ইউরোপাস ওয়েবসাইট দিয়ে আমি বানাইতে গেছিলাম, বাট ওইখানে একটা যখন কান্ট্রি সিলেক্ট করতে বলো ওইখানে দেখলাম বাংলাদেশের নাম না,